নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সাংসদ তার নিজের এলাকায় ঢুকতে পারছেন না এবং তাকে আটকে দেওয়া হয়েছে, তার একদম গাড়ি আটকে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, রাস্তার মধ্যে বসে সাংসদকে আটকে রেখেছেন কে? তিনি উত্তরপ্রদেশের একজন মন্ত্রী। এবং সেই ছবিটা আজকে উঠে এলো রাহুল গান্ধীর সঙ্গে। এই ঘটনা ঘটলো। রাহুল গান্ধী রায়বেরেলি সেইখানকার একদম এমপি এবং তিনি তার নিজস্ব যে সংসদ ক্ষেত্র সেখানে ঢুকতে যাচ্ছিলেন, মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন, তার কিছু ফান্ডের ব্যাপারে তিনি কিছু কাজকর্ম করতে যাচ্ছিলেন। সাংসদ যেতেই পারেন তার ক্ষেত্রে, কিন্তু সেখানে যাওয়ার পথেই, লখনৌ থেকে রায়বেরেলি যাওয়ার পথে একদম রাস্তার মধ্যে তাকে ঘিরে ধরে, তার গাড়িকে ঘিরে ধরে রীতিমতন রাস্তার মধ্যে মন্ত্রী বসে পড়েন। কোন মন্ত্রী? দীনেশ প্রতাপ সিং। তার পরিচয় কি? তিনি একদম রায়বেরেলিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিজেপির তরফে এবং হেরে যান। এবং তার পরবর্তীতে সেই মন্ত্রীকে পুলিশ এসে রিকোয়েস্ট করে, পুলিশ এসে তারপর রীতিমতন ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই উঠবেন না মন্ত্রী মশাই। এমন ছবি উঠে এসছে আজকে। এবং তার পরবর্তীতে বহু কিছু ঘটনা ঘটার পর রাহুল গান্ধী শেষ পর্যন্ত ছাড়া পান। সেখান থেকে ছাড়া পান কথাটাই একমাত্র বলা যায়, তার কারণ যেভাবে একজন দেশের বিরোধী দলনেতা তাকে ঘিরে ধরে রাখা হলো এবং একদম উত্তরপ্রদেশে যেখানে ডবল ইঞ্জিন সরকার চলছে সেখানে তাদেরকে যেভাবে ঘিরে ধরে রাখা হলো, সেখানে একজন এলওপি তার যে সিকিউরিটি প্রোটোকল এবং প্রশাসনের যে দায়িত্বটা থাকে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং মন্ত্রী, একজন রাজ্যের মন্ত্রী, তিনি কিভাবে রাস্তার মধ্যে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তার পরিপ্রেক্ষিতটা কি? এই বিক্ষোভ দেখানোর কারণটা কি? যে কারণটা একদম মন্ত্রী মশাই নিজে দেখিয়েছেন, সেটা নরেন্দ্র মোদীর মাকে অপমান করেছেন রাহুল গান্ধীর দলের কোন সদস্য, সেই জায়গাটার জন্য তিনি বিক্ষোভ দেখাচ্ছেন। আপনারা বুঝুন অবস্থা। এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির আর কোনো ধরনের কোনো ইস্যু নেই যেটার ভিত্তিতে তারা বিক্ষোভ দেখাতে পারে, এবং এই একটাই তাদের পক্ষে ইস্যু তৈরি হয়েছে ইতিমধ্যেই, যেটা কিন্তু একদম সরাসরি বিহারে ঘটেছিল ঘটনাটা। যে এক ব্যক্তি, তিনি কংগ্রেসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার যে মা, তাকে নিয়ে কিছু খারাপ কথা, খারাপ মন্তব্য করেছিলেন। অবশ্যই সেটা নিন্দনীয়, সেটা অবশ্যই একদম বয়কট করার মতন, এবং তার জন্য কেউ কোনো সাফাই দিচ্ছে না। কিন্তু তার জন্য বিহারে একদিন বন্ধ ডাকলো বিজেপি সরকার চালাচ্ছে, সেই বিহারে তারা একদিন বন্ধ ডাকলো। সেই বন্ধের চেহারাটা কি হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম। তার পরবর্তীতে উত্তরপ্রদেশে নিজের সংসদ যে ক্ষেত্র সেখানে ঢুকতে পারছেন না দেশের বিরোধী দলনেতা, এবং সেই রাজ্যেও কিন্তু ডবল ইঞ্জিন সরকার চলছে। সেই সমস্ত কিছু দেখাবো আপনাদের, সেই সমস্ত ভিডিও ফুটেজ দেখাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে এই মুহূর্তে ভোট চোর গদ্দি চোর এই স্লোগানটা যখন থেকেই একদম 7ই আগস্টের পরবর্তী সময় থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে, তখন থেকেই কিন্তু সাধারণ মানুষ এটা নিয়ে অবশ্যই একটা ইস্যু, এবং সেই জায়গাটা কিন্তু ফেস করতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গার নেতাদের। তার কারণ রাহুল গান্ধী এইভাবেই বিষয়টাকে একদম প্রজেক্ট করতে সমর্থ হয়েছেন, এবং সেটা শুধুমাত্র বিহারে কিন্তু আর একদম যে সীমাবদ্ধ সেটা কিন্তু নয়। আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়েও তিনি একই স্লোগান দিয়েছিলেন। ঠিক তেমন ভাবেই উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়েছে, বিহার আর উত্তরপ্রদেশ পাশাপাশি রাজ্য, সেখানে ছড়িয়ে পড়েছে এই স্লোগান। এবং সেই জায়গা থেকেই বিজেপির যেভাবে ঠেকিয়ে রাখার যে জায়গাটা, সেটা তারা কি দিয়ে ঠেকিয়ে রাখবে? শুধু উপরাষ্ট্রপতি নির্বাচনে তারা জিতে গিয়েছে এবং আইএনডিএ জোটের পক্ষ থেকে ক্রস ভোটিং হয়েছে, এইটা তো সাধারণ মানুষকে বোঝানো যায় না। ভোট চোর গদ্দি চোর এই যে স্লোগান, এই যে প্রতিদিনের তাদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই স্লোগানের মুখোমুখি হয়ে, সেই জায়গাটার থেকে কিন্তু কোনো মতেই বিজেপি এই মুহূর্তে রেহাই পাচ্ছে না। তেমন কিন্তু বিভিন্ন দেশের যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারা তেমনই রিপোর্ট তুলে ধরছেন। আপনারা যদি হিন্দি মিডিয়া বিভিন্ন দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্ম, সেখানে আপনারা দেখতে পাবেন এই ছবিগুলো। সেই জায়গা থেকে এই মুহূর্তে রাহুল গান্ধী গিয়েছিলেন রায়বেরেলিতে, এবং তার দুদিন ব্যাপী একটা তার যে সংসদ ক্ষেত্র সেখানে কাজকর্ম রয়েছে এবং তার র্যালি রয়েছে, এবং সেই র্যালি 10ই সেপ্টেম্বর এবং 11ই সেপ্টেম্বর সেখানে তিনি অনুষ্ঠিত করবেন। এবং তার মধ্যেই তিনি সেখানে ঢুকতেই পারলেন না, এরকম একটা অবস্থা তৈরি করা হলো যে ঢোকার মুখেই তাকে বাধা দেওয়া হলো। এবং 5 মিনিটেরও বেশি সময় ধরে রাহুল গান্ধী তার গাড়িতে চুপচাপ বসেছিলেন, এবং সেটা এই যে বিক্ষোভ স্থল তার থেকে 100 মিটার দূরে তার গাড়িকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।
যে ছবিটা উঠে এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার মধ্যে বসে একদম বিজেপির মন্ত্রী দীনেশ প্রতাপ সিং তার যে সাঙ্গপাঙ্গ তাদের যে বিজেপির কর্মী সমর্থক তাদেরকে নিয়ে একদম স্লোগানিং করতে থাকেন এবং তাদের হাতে যে প্ল্যাকার্ড ছিল সেটাতে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সম্বন্ধে বিভিন্ন বাজে কথা লেখা ছিল, সেগুলো দেখানোর যোগ্য নয়। এবং তার সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের এই যে একদম যে বিক্ষোভটা দেখাচ্ছিল সেটা কেন দেখাচ্ছিল, তাদের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে উদ্দেশ্য করে রাহুল গান্ধীর দলের কোনো লোক অর্থাৎ কংগ্রেসের কোনো লোক কোনো বাজে কথা বলেছে, সেইটার বিরুদ্ধে তারা এই ধরনের যে ধর্ণা মঞ্চ প্রদর্শন সেটা করছে। একদম রাস্তায় বসে পড়েছেন মন্ত্রী। এই দীনেশ প্রতাপ সিং কে? এই দীনেশ প্রতাপ সিং 2024 সালে আপনাদের যেমন বললাম অষ্টাদশ লোকসভা নির্বাচনে তিনি রাহুল গান্ধীর বিপরীতে দাঁড়িয়ে ভোটে লড়েছিলেন এবং হেরে গিয়েছিলেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দীনেশ প্রতাপ সিং এর যে প্রাক্তন যে কেরিয়ার শুরু হয়েছিল পলিটিক্যাল কেরিয়ার, সেইটার দিকে যদি আমরা একবার নজর দিই, দীনেশ প্রতাপ সিং ছিলেন একদম পুরোপুরি কংগ্রেসের নেতা এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের যতজন নেতার একদম সরাসরি সামনের সারিতে উঠে আসতেন নামটা, তার মধ্যে ছিলেন দীনেশ প্রতাপ সিং। এই জায়গা থেকে একটা সময় ছিল যে যখন রাহুল গান্ধী এই রায়বেরেলিতে প্রচার করতে আসতেন এবং প্রথম যিনি রাহুল গান্ধীকে অভ্যর্থনা জানাতেন তিনি ছিলেন কিন্তু দীনেশ প্রতাপ সিং। এবং সেই দীনেশ প্রতাপ সিং আজকে রাস্তার মধ্যে বসে তিনি একদম সরাসরি একজন এখন মন্ত্রী, সেই জায়গা থেকেও তিনি একদম সরাসরি রাহুল গান্ধীকে আটকাচ্ছেন এবং আটকানোর কারণ শুধুমাত্র যে প্রধানমন্ত্রীর মাকে অপমান করে কিভাবে, সেটা কি ব্যাখ্যা দেবেন তিনি, এই ধরনের একটা প্রতিবাদ তারা তৈরি করেন। সুতরাং এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি তাদের যে বিভিন্ন ইস্যুগুলো, সারা দেশের যে বিভিন্ন ইস্যুগুলো, সেগুলো নিয়ে কিন্তু কোনো উত্তর দেওয়ার নেই। আপনারা যতই বলুন যে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হই হই করে জিতে গেছে, তা জিতেছে বটে, আইএনডিএ জোট তাদের পক্ষ থেকে বেশ কিছু সাংসদ ক্রস ভোটিং করেছে, সেটাও বটে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো, সেগুলোর কিন্তু কোনো উত্তর দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। 7ই আগস্ট রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করেন এবং তার পরবর্তীতে অনুরাগ ঠাকুর একমাত্র একটা প্রেস কনফারেন্স করেন এবং তিনি বলেন যে ইলেকশন কমিশনের আওতায় আরো 6টা এরকম সিট যেখানে কংগ্রেস জিতেছে সেইখানে তারা কিভাবে ভোটে কারচুপি হচ্ছে সেটা তিনি প্রমাণ দিয়ে দিলেন। কিন্তু এই যে বিষয়গুলো ঘটছে তার বিরুদ্ধে কিন্তু তাদের কোনো বক্তব্য নেই। তারা একবারও বলতে পারছেন না যে মহারাষ্ট্র, হরিয়ানা কিংবা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড কোথাও তারা ভোটে কোনো কারচুপি করেননি এবং তার ভিত্তিতে তারা জয়ী হননি, এরকম কোনো স্টেটমেন্ট তাদের কাছে নেই। এবং সেই জায়গাটা যখন এই মুহূর্তে একদম ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, সাধারণ মানুষ একদম যখন সেটা বলতে শুরু করেছেন, সেই জায়গাটা কিন্তু অত সহজে ঢাকতে পারছেন না ভারতীয় জনতা পার্টির যারা নেতা মন্ত্রীরা রয়েছেন। এবং শুধুমাত্র উপরাষ্ট্রপতি নির্বাচনের যে রেজাল্ট সেটা দিয়ে কিন্তু এই বিষয়টাকে ঢাকা যাবে না। সুতরাং একদম ভোট চোর গাদ্দি চোর স্লোগানের মুখোমুখি হয়ে তারা কিন্তু বেশ খানিকটা নাজেহাল, সেই ছবিটাই আরো একবার উঠে এলো। তা না হলে শুধু শুধু একজন সাংসদ তার সংসদ ক্ষেত্রে ঢুকছেন, তিনি কাজ করতে ঢুকবেন, এটা স্বাভাবিক। প্রত্যেকটা সাংসদ তার সংসদ যে ক্ষেত্র সেখানে থাকেনি, রেগুলার বেসিস থাকেন। রাহুল গান্ধী দেশে এলওপি হিসেবে তিনি বিভিন্ন জায়গায় সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করেন বা অন্যান্য কাজ তার থাকে, সেই জায়গা থেকে তিনি হয়তো থাকতে পারেন না। এই আজকের যে তিনি গেলেন, এটা তার ভোটে জেতার পর থেকে গত 1 বছরের 6 নম্বর যাত্রা এবং সেই জায়গা থেকে রায়বেরেলিতে তাকে ঢোকার মুখে এরকম ভাবে বাধাপ্রাপ্ত হতে হলো। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।